মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এক ছাত্রী। শুক্রবার বেলা 1টা নাগাদ পরীক্ষা হয়। জানা গিয়েছে তার নাম রুমা কর্মকার, বয়স 18 বছর, পিতা যুগল কর্মকার, বাড়ি গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের ফুলবাড়ি কর্মকার পাড়ায়। সে তরিকুল্লাহ কাটনা হাই স্কুলের ছাত্রী। শ্যামসুখী বালিকা বিদ্যালয়ে ওই ছাত্রীর সিট পড়েছিল উচ্চ মাধ্যমিকের। পরীক্ষা চলাকালীন সেই ছাত্রী অসুস্থ হয়। এরপর পরীক্ষা কেন্দ্রের শিক্ষক এবং বোর্ডের পক্ষ থেকে তারা গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরীক্ষা দেয় বাড়ির লোক বাড়ির লোক জিজ্ঞাসা করো কেমন আছে না। তোমার কি কথা বলো। পরিকল্পনায় কাটলা স্কুল। কোন স্কুলে শিফট করেছে? শ্যামসুখী। কি পরীক্ষা চলাকালীন সমস্যা হয়েছে। তারপরে তার আগে অসুখটা হয়নি, পরীক্ষা চলাকালীন। তারপর ওই মানে কি সমস্যা ছিল? শ্বাসকষ্ট। তারপরে ওই স্কুল থেকে আনা হয়েছে আমাদের গ্রামীণ হাসপাতালে। কোন হসপিটালে নিয়ে আসা হলো? তুলসীডাঙ্গা। সেখানে চিকিৎসা হয়েছে? হ্যাঁ, চিকিৎসা হয়েছে। এখন কি পরীক্ষা চলছে, হাসপাতালে পরীক্ষা চলছে। এই সুবিধাটা দেওয়ার জন্য খুব ভালো লাগলো। কি অসংখ্য ধন্যবাদ ওদের, যে পরীক্ষার জন্য আবার করেছে, হাসপাতালে পরীক্ষা দিতে পারছে ওনাদের জন্য। এই সুবিধাটা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। রুমা কর্মকার নাম, আর বয়স হচ্ছে 18। আপনি কি? আমি ওর বৌদি। রুমা কর্মকার কোন স্কুলে পড়ো? তরিকুল্লাহ সরকারি হাইস্কুল। কোথায় সিট পড়েছিল? শ্যামসুখী। আচ্ছা, কি পরীক্ষা ছিল? আজকে এডুকেশন। কি সমস্যা হয়েছে? শ্বাসকষ্ট। তারপর কতক্ষণ দিলে পরীক্ষা? তারপর শ্বাসকষ্ট হলো? প্রথমে ওই 2 ঘন্টার মতো পরীক্ষা দেওয়া হয়ে গেছিলো, প্রায় কাছাকাছি শেষের দিকে। আর হওয়ার পর কিছুক্ষণ দিয়েছি। তারপর এখানে পরীক্ষার ব্যবস্থা করা? কোথায় পরীক্ষা? হাসপাতাল। হ্যাঁ, হাসপাতালে। এখন কেমন লাগছে? মোটামুটি শরীরটা একটু সুস্থ লাগছে। কি সমস্যা ছিল? বুকে ব্যথা, শ্বাসকষ্ট। বাবার নাম? যুগল কর্মকার। বাড়ি? ফুলবাড়ি। সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি। দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতরে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। রাহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ, উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা। হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকাচেকি পোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা। 1000 টাকা দাবি করা হয় বলে অভিযোগ। 100 টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক। এতেই ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় ওই 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। দেখেন এগুলো তো সব খুন হয়ে গেছে, এগুলো সব ফেলে দিয়েছে আমাদের। এগুলো তো মেরেছে, এগুলো সব মেরেছে, এইগুলো দেখাতে না মারপিট করে। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি দালখোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম, জানলেন। আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংস। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংসে দাবি কেন করছিল? 3 জন আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরও 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে, আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে যখন করছে যে পুরা গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে ট্রেনে এসে নিজের নিজের, 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 নিজের,
তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, পরাপর সব হপ্তায় সব দিন এইরকম ওদের আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে, বলছে তাই বলে তুমি কি করবা, কেউ কিছু করতে পারবে না। মানে সিভিকরা তোমাকে হুমকি দিচ্ছে? সিভিক হুমকি দিচ্ছে। সেখানে কোনো পুলিশ ছিল না, পুলিশ ছিল না, সিভিক ছিল 3 জন। তারা তোমাকে গাড়ি থেকে টেনে কোন জায়গায় নিয়ে গেল? আমাকে কি গাড়ি থেকে টেনে ক্যাম্পে ঢুকে মারলো। তারা কতজন ছিল ওখানে? 3 জন ছিল, সিভিক ছিল, আপনি কি অফিসার ছিল না। আপনি কি টাকা দিলেন? আমি টাকা দিচ্ছি, 500 নিবে না, 1000 নিবে। আপনার নাম? আমার নাম রুহুল, আপনার বাড়ি? বাড়ি বাংরোয়া। আপনি কি গাড়ি চালান? আমি গাড়ি চালাই না, আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম। কোথা থেকে আসছিলেন? আমি দালকলা মলিকপুর থেকে আসছিলাম। পুলিশের টাকা খয়, তারপরে গাড়ি পার করায় না, ধর করে মারে। এই যে আজকে দেখলেন ঘটনা, কি কি মনে হচ্ছে এখানে? মারে পুরা ভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে সবার গাড়ি। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা। এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। আর কত করে দাবি করছে তারা টাকা? 500 করে গাড়ি পিছু লাই রাত্রেবেলা। আর যেগুলো গরুর গাড়ি? ওরা 1000 টাকা মাঙে। আর না দিলে? না দিলে মারধর করে। আমরা মমতার কাছে আন্দোলন চাই, এই বিচার আমরা চাই। আপনার নাম? নাম বাজারও আছে। আপনার বাড়ি? বাড়ি মারাডাঙ্গিতে। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো, 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। এরকম মার করেছে। 3 জন সিভিক ছিল ওরা? 3 জনও সিভিক ছিল। আর ড্রাইভার কি গাড়ি থেকে? গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে? হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। কি তার জখম হয়েছে? হ্যাঁ, তার জখম হয়েছে, হাতে জখম হয়েছে, অনেক জখম হয়েছে, অনেক মেরেছে, ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে। তো সিভিকরা বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন? ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে, আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে, ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে, ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। এগুলো সিভিক বলছে? হ্যাঁ, এগুলো সিভিক বলছে। ওখানে কোনো অফিসার ছিল না, 3 জনের সিভিক ছিল। বলছে আপনারা অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে? আমরা তো দিন খাই, আমাদের উপরে কেন অত্যাচার করছে? কোথা থেকে গরুগুলো নিয়ে এসেছিলেন? গরু নিয়ে আসছিলাম আমি দালকলা থেকে, মলিকপুর দালকলা থেকে। আপনার নাম? আমার নাম সাহির আলম, বাড়ি গাংনদিয়া। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরে থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। ধন্যবাদ। আমাদের দাবি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে। আলু 1300 টাকা কুইন্টাল দরে সরকারকে কিনতে হবে, মানে 13 টাকা কেজি দরে। বাজারে আলুর দাম বাড়ছে, কৃষক আলুর দাম পাচ্ছে না, মাঠে 2 টাকা 3 টাকা 4 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি। চালের দাম বাড়ছে, কিন্তু ধানের দাম চাষি পাচ্ছে না। ধানের দাম পাচ্ছে না চাষি, আর চালের দাম হু হু করে বাড়ছে। আমরা তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে পথ অবরোধ করছি। টমেটোর দাম নেই, অন্য ফসলের দাম নেই, কৃষক সর্বশান্ত হয়ে যাবে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, সংযুক্ত কিষাণ মোর্চার লড়াই। এই লড়াইয়ে আমরা গোটা জেলা জুড়ে অজস্র জায়গাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সারা রাজ্য জুড়েই আমাদের আন্দোলন। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সরকার, রাজ্য সরকার এবং দিল্লির সরকার, এই দুটো সরকারই কৃষককে শেষ করে দিতে চায়, কৃষককে ধনে প্রাণে মারতে চায়। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। কত করে কিলো আলু চলছে রাজ্যে? হ্যাঁ, কত করে আলু চলছে রাজ্যে? রাজ্যে এখন কোথায় আলু সরকার ক্রয় করছে? সরকারের ক্রয়ের কোনো ব্যবস্থা নেই। ধান ক্রয় করছে না, ধানের ধলতা কাটছে, কৃষক সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কতক্ষণ অবরোধ করলেন? আমরা এখানে 8 ঘন্টা মতন অবরোধ করি। চাষিরা যদি ন্যায্য দাম না পায় তাহলে কি করবে? চাষিরা ন্যায্য দাম না পেলে এরপরে আরও বৃহত্তর আন্দোলন হবে। ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জাতীয় সড়ক অবরোধ হয়ে যাবে। বড় আন্দোলনের দিকে আমরা যাব। আপনার নাম, পরিচয়? আমার নাম অম্বর মিত্র, জেলা সম্পাদক CPIS।
অবিলম্বে গ্রামীণ এলাকায় কৃষকদের কাছ থেকে 13 টাকা সংগ্রাম। চালের দাম 10 টাকা কেজি দরে বাড়লো, তৃণমূল বিজেপি জবাব দাও। চালের দাম 10 টাকা কেজি দরে বাড়লো, কাজ থাকতে তৃণমূল বিজেপি জবাব দাও। রাজ্য সরকারকে 13 টাকা কুইন্টাল দরে আলু ক্রয় করতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারকে লক্ষ্য করছি, চাষিরা কোনো ফসলের দাম পাচ্ছে না, ধরেরা ফসলের দাম পাচ্ছে, চাষিরা আত্মহত্যা করছে। আমরা বলছি তাড়াতাড়ি আপনি 13 টাকা কেজি দরে কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করুন, করে আপনারা স্টোরে রাখুন। যদি আপনি স্টোরে না রাখেন, আলু চাষিরা আত্মহত্যা করবে, দাম পাচ্ছে না। 100 দিনের কাজ বন্ধ, পরিযায়ী শ্রমিকরা আজকে সব গ্রাম বাংলা ছেড়ে কাজের সন্ধানে বাইরে যাচ্ছে। আর রাজ্য সরকার কোটি কোটি টাকা রেভিনিউ পাচ্ছে, রেভিনিউ এই দিয়ে রাজ্য সরকার চলছে। আর পরিযায়ী শ্রমিকদেরকে তারা দেখভাল করছে না। পরিযায়ী শ্রমিকদের দেখভাল করতে হবে। 100 দিনের কাজ চালু করুন। আবাস যোজনার দুর্নীতি, 100 দিনের কাজ, 13 টাকা কেজি দরে আলু ক্রয়, এই সমস্ত দাবিতে আজকে আমরা এখানে এনে অবরোধ করেছি, বসেছি। সমস্ত হিমঘর মালিককে বলছি, অবিলম্বে কৃষকদের আলু আপনারা হিমঘরে স্টোর করুন, না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরের থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরের থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। কিন্তু সেই ভোট আমরা 3 দিন আগে জানতে পারি যে না, ভোটটা ক্যান্সেল করা হয়েছে। এবং এই ভোট কেন ক্যান্সেল করা হলো? যেহেতু প্রশাসন ভয় পেয়েছে যে এখানকার বিজেপির মাটি, বিজেপি জিতবে, সেই কারণেই কিন্তু প্রশাসন ইচ্ছে করেই এই ভোটটা ক্যান্সেল করিয়েছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই ভোট যাতে পুনরায় দিন নির্ধারিত করা হয়, সেটাই চাইছি। এবং আমাদের যাতে 1 মাস আগে জানানো হয়। আপনার নাম কোন পদে? আমার নাম হচ্ছে অরিন্দ রাজবংশী, গাজলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। বিক্ষোভ কর্মসূচি করছে। আপনারা জানেন আমাদের পাঁচপাড়া যে সোসাইটির যে ভোট ছিল, সেই ভোট প্রশাসনের মাধ্যমে ডিক্লেয়ার হয়। আমরা প্রার্থী দিই এখানে। হঠাৎ 3 দিন ভোট হওয়ার 3 দিন আগে আমরা হোয়াটসঅ্যাপে দেখতে পাই ভোট ক্যান্সেল করেছে। গাজলটির মাটি যেহেতু বিজেপির মাটি, তাই টিএমসিরা ভয় পেয়েছে। তাই টিএমসিকে সুবিধা করে দিতে গাজলের আইসি এবং বিডিও তারা ভোটটাকে ক্যান্সেল করেছে, জানেন টিএমসিরা সুবিধা পায়। এই দুর্নীতি চলবে না বেশি দিন। আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে নামিনি। আজকে আমরা সোসাইটি ঘেরাও করেছি। আগামী দিন ভোট যদি ডিক্লেয়ার না হয়, এই গাজলটির মাটি পদবধ করে দেবো। এবং পুনরায় আমরা প্রশাসনের দাবি করতে চাই তারা যেন পুনরায় ভোট ডিক্লেয়ার করে এবং আমাদেরকে 1 মাস আগে যেন জানায়, তারা যেন 2 দিন আগে না জানায় টিএমসিকে সুবিধা করার জন্য। এটাই আমাদের দাবি। আপনার নাম কোন? আমার নাম নিরঞ্জন মণ্ডল, গাজল মণ্ডলের সভাপতি। আপনারা আজকে কি করলেন এখানে? গত 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের জনগণমন অধিনায়িকা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির নির্দেশে যে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের নির্দেশ দিয়েছেন যে বাড়ি বাড়ি গিয়ে যে আমাদের ভারতবর্ষের যে নির্বাচন কমিশনের দ্বারা যেসব ভুয়ো ভোটার ঢুকিয়ে বিগত দিনে দিল্লি এবং মহারাষ্ট্রে বিজেপি সরকার চক্রান্ত করে ক্ষমতা দখল করেছে, 2 নম্বরই করে তারা ক্ষমতা দখল করেছে। মানুষের ভোটকে প্রতারণা করে, চিট করে তারা যে ক্ষমতা দখল করেছে, সেই
ক্ষমতা দখলের যে চক্রান্ত, সেই চক্রান্ত একমাত্র আমাদের ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সাংসদ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ধরতে পেরেছেন। সেই ধরার পরে আমাদের গত 27 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের প্রত্যেকটা কর্মীকে দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভোটার লিস্ট নিয়ে তাদের অনলাইন চেক করে, কারণ কিছুদিন আগে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে, প্রত্যেকটা বুথে দেখা যাচ্ছে, প্রত্যেকটা বিধানসভা এলাকায় দেখা যাচ্ছে যে আমার একটা ভোটার আইডির সঙ্গে আরেকজনের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং পাঞ্জাবের ভোটারগুলোকে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার কারণটা কি, যে আগামী যে বিধানসভা নির্বাচন 2026 সালে, সেই বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার কি করে এই আমাদের সুন্দর বাংলাটাকে দখল করতে পারে, সেই চক্রান্ত তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সেই চক্রান্তের মাধ্যমে তারা অলরেডি দুটো রাজ্য দিল্লি এবং মহারাষ্ট্র তারা দখল করতে সক্ষম হয়েছে। সেই সক্ষমতা বজায় রেখে সেই প্রক্রিয়াটা চালিয়ে গিয়ে আমাদের যে বাংলা জয় করা এত সহজ কথা নয়। আগে তোরা দিল্লি সামলা, তারপর বাংলা দেখবি। সেই নির্দেশকে আমরা পাথেয় করে আমাদের মুখ্যমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে আমাদের এই আজকে সালেডাঙ্গা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা শেখপাড়া মানিকর বুথে আমাদের পঞ্চায়েত মেম্বার এখানে উপস্থিত আছেন মনিকা জান্নাত মহাশয়া, এখানে আমাদের পার্শ্ববর্তী বুথের পঞ্চায়েত মান্দ মাড্ডি উপস্থিত আছেন, এখানে অঞ্চল কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের এই বুথের নেতৃত্ব এবং এখানকার মহিলা, আমাদের যে দিদির যে স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এবং রূপশ্রীর যে রূপকার, যার মাধ্যমে আমাদের রাজ্যের মহিলারা উপকৃত হয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে আজকে যাচ্ছি, ডোর টু ডোর করছি আমরা ভোটার লিস্ট নিয়ে, যে কোথায় কী আছে সেই চক্রান্ত ধরার জন্য আমরা খুব তৎপর। আমরা আশরাফুল ইসলাম, আমি সালেডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। এই গ্রামে সার্চিংয়ে বেরিয়েছি যে এখানকার যে ভোটার ছবিগুলো আছে আইডি, এগুলো আইডিতে 2 নম্বরই দেখা যাচ্ছে যে বিজেপি সরকার ওই আইডি ওখানে কিবা করে 2 নম্বরই করে এখানকার ভোট আমরা যেখানে আমাদের মূল তিনটা ভোট সেটা মনে হয় আমরা দিতে পারবো না, সেই জালজুয়ারি করে ওখানে ভোটও চুরি করছে। তার জন্য আমরা নির্দেশে সার্চিংয়ে বেরিয়েছি, আমরা যাচাই করছি যে কোথায় কোনটায় আমাদের ঠিক আছে কি আছে না, সেটা আমরা একটা লিস্ট করছি। হ্যাঁ ওরকম তো দেখা পাবি না, উল্টা আছে কাগজটা দেখো ভোটার। মমতা ব্যানার্জি ভুয়ো ভোটার নিয়ে ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখার পরেই সমস্ত তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির সরকার বিপদে পড়েছে। তার নির্দেশ মতো তার মন্ত্রী সন্ত্রী এমএলএ এমপি কাউন্সিলররা যখন নেমেছেন গ্রামে গঞ্জে এবং শহরে, বেশিরভাগ জায়গাতেই দেখাচ্ছে ভুয়ো ভোটার কিংবা মৃত ব্যক্তি ভোটের সময় ভোট দিয়ে চলে যাচ্ছেন। আমরা প্রথম থেকে বলে আসছি এবং কালকে মমতা ব্যানার্জির সরকারের এমএলএ মন্ত্রী স্বীকার করেছেন তার বিধানসভা এলাকায় ভুয়ো ভোটারে ভর্তি। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে ভুয়ো ভোটার নিয়ে মমতা ব্যানার্জি যে সংসার চালাচ্ছেন দীর্ঘ 3টে টার্ম ধরে, আর তার বহিঃপ্রকাশ হয়েছে এই ভুয়ো ভোটারে। গোটা রাজ্য জুড়ে বিশেষ করে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো ভোটার খুঁজতে কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, আর সেই নির্দেশ মেনে ভুয়ো ভোটার খুঁজতে শুক্রবার বিকেল 5টা নাগাদ গাজল ব্লকে সালাইডাঙ্গা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল ইসলামের উদ্যোগে শেখপাড়া বুথে বাড়ি বাড়ি যাওয়া কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে বহু সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইংলিশ বাজারেও নাম আছে, কারো মালদা বিধানসভায় নাম আছে। নির্বাচন কমিশনে আমরা বারবার আবেদন করেছি যে আমাদের এখানে যে উদ্বৃত্ত যে ভুয়া ভোটার আমরা দেখতে পাচ্ছি, অনেক মৃত ভোটারের নামও আমাদের এই বুথের মধ্যে এখনও সংশোধন হয়ে আসেনি। কোন দিকে সত্যি শোনা থাকলে হবে কেউ এসেছিল যে মারা যাওয়ার পরে কাটার জন্য, এখনো কেউ যাবো
এইটা আমার এইখান থেকে এটা শেষে ঠিকানা ক্লাব এই যেগুলো আপনার ইয়ে হয়েছে এগুলোকে একটা খাতাতে ইয়ে করে আপনি এটাকে ফরওয়ার্ড করুন। এগুলো যেগুলো আছে যদি এখানে না থাকে ওটাকে আমাদেরকে দিতে হবে রিপোর্ট হিসাবে, বুঝলেন কি না? আমারটা দিন, আমারটা ঠিক আছে। কত দিতে হবে তাহলে কাজ করবে শেষ হয়েছে কত ভোট আসবেন? আমার কোনোদিন নামাজ পেলাম না, ফোন করেছিলাম আসছে না বলছি ওগুলো দেখছো না? একটু দাঁড়া 33 নির্বাচন কমিশনার আমাদের হাতে কন্ট্রোল নেই, আমাদের সরকারের হাতে কন্ট্রোল নেই, কন্ট্রোল হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। যদি এটা অটোনমাস বডি তাও কন্ট্রোল তারা করে। যদি এটা না করে, আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, দলের যারা উচ্চ পর্যায়ে আছে তারা সমস্ত রিপোর্ট নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের কাছে দরবার। বিজেপি প্ল্যান্টেড, ওখানে বিজেপি প্ল্যান্টেড করে করছে, ওই জন্য আমরা ওখানে জিতি না। হরিপুরে দেখবেন বিজেপি পঞ্চায়েত, বিজেপি এমএলএ, বিজেপি এমপি, সব কিছু ওদের। কোথায় ভারবারন্তটা কোথা থেকে আসছে? সব মাইগ্রেন্ট পিপুল আসছে, তাদেরকে এস্টাবলিশ করছে, ওরা করছে ওদের মতো। আমি মঞ্জিত ভকত, কেন্দুয়া 234 নম্বর বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে ভুয়া ভোটারের চিহ্নিত করা সেই অঙ্গ হিসাবে আজকে আমরা 234 নম্বর বুথে বেরিয়েছিলাম। আমরা বেশ কিছু মৃত ভোটারকে দেখতে পেলাম, তাদের নাম এখনও আছে, বহুত দিন হয়ে গেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। আমাদের বুথের অনেক শিফটেড ভোটার যারা বিভিন্ন বিধানসভার মধ্যে তাদের স্থানান্তরিত হয়েছেন, কিন্তু এখনও তাদের নাম আমাদের ভোটার লিস্টে আমাদের পার্টে রয়েছে। আমরা বিভিন্ন সময় এর আগে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের বুথের এত ভোটার না থাকার সত্ত্বেও অনেকেই আছে। পাট বোঝাই পিকআপ ভ্যানে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আগুনে পুড়ে ছাই হয়ে গেল সমস্ত পাট। আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো পিকআপ ভ্যানটিও। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর কার্তিক সরকারপাড়া এলাকায়। জানা গেছে এদিন ওই এলাকার রাস্তার ধারে পাট বোঝাই একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। হঠাৎ করেই সেই পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। বিধ্বংসী আগুনে পিকআপ ভ্যানে বোঝাই সমস্ত পাট আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।
পাশে যখন কার্তিক সাফা করা পিক আপ ভ্যানে পাট বোঝাই অবস্থায় আগুন লাগে। আমাদের কৃষ্ণপুর দ্বীপে গ্রাম পঞ্চায়েত সদস্য সম্মানীয় সঞ্জয় মণ্ডল মহাশয় 11টা নাগাদ আমাকে ফোন করে। আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে এখানে আসি। এখানে এলাকার অনেকেই আগুনকে নেভানোর চেষ্টা থেকে শুরু করে এবং স্থানীয় নলকূপ থেকে এবং মেশিন থেকে আগুনকে নেভানোর জন্য অনেকে এগিয়ে আসে। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলে এবং দমকলকে খবর দেওয়া হলে দমকল আসে এবং দমকল এসে আগুনকে নেভায়। আমরা এসেছি এখানে, আমরা দেখলাম কীভাবে আগুন লেগেছে। আমরা সেটা এখনো পর্যন্ত বুঝতে পারিনি, তবে ড্রাইভার এবং পার্টির মালিকের নাম জানা যায়নি। ধন্যবাদ।